তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 8-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর সেটটা নিয়ে। ঠিক আছে, ইতিহাসের। এবার প্রথম প্রশ্নটা কি বলেছে, যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? আমরা সবাই জানি যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। ঠিক আছে, তাহলে সি নাম্বার অপশানটা হবে। ভারতের রেলপথ চালু হয় কার আমলে চালু হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে চালু হয়েছিল, তাই কি না? সমাচার দর্পণ কবে প্রকাশিত হয় বলতো? সমাচার দর্পণ প্রতিষ্ঠিত হয়েছিল, সমাচার দর্পণ তারপরে দিগদর্শন মার্কসম্যানের সম্পাদনায় প্রতিষ্ঠিত হয় 1818 সালে। উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ বিদ্রোহ। কী বলতো? বিদ্রোহ। মল্লবিন্ট সংস্কার আইন পাশ হয় কবে? পাশ হচ্ছে 1909 সালে, কিন্তু মল্লবিন্ট আইন পাশ হয়। দেখছেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু তোমার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন বলতো? ঢাকা অনুশীলন সমিতি গড়ে তুলেছিলেন পুলিন বিহারী দাস। তারপরে নববঙ্গ নামে কারা পরিচিত? নববঙ্গ নামে পরিচিত হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ও যুক্তিবাদী ও স্বাধীন চিন্তাভাবনার অধিকারী ছাত্রছাত্রীরা কিন্তু তোমার নববঙ্গ নামে পরিচিত, অর্থাৎ ডিরোজিওর অনুগামীরা। তোমার স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে? আমরা সবাই জানি যে 1893 সালে আমেরিকার শিকাগো শহরে এই ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। ও ঔপনিবেশিক ভারতের প্রথম পাটকল কোথায় চালু হয়েছিল? এটা কিন্তু তোমার হুগলির ঈশ্বরায়। এবার দুইয়ের প্রশ্নগুলো আমরা কি পিডিএফ তৈরি করেছি, এবং সমস্ত প্রশ্নগুলোই চলো পিডিএফ থেকে দেখি। চিরস্থায়ী বন্দোবস্তের ফল কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল দেখো, 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এর সুফল ছিল কি? সুফল ছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়েছিল। জমিতে জমিদারের সত্ত্ব সুনিশ্চিত হওয়ায় জমির উন্নতির দিকে জমিদাররা কিন্তু নজর দিয়েছিল। তবে এর যথেষ্ট কুফলও কিন্তু ছিল। সূর্যাস্ত আইন অনুযায়ী তোমার জমিদারগণ কী করেছিল? নির্দিষ্ট সময়ে খাজনা দিতে না পারলে জমিদারিত্ব হাতছাড়া হতো, এবং কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী একটা শ্রেণীর উদ্ভব হয়েছিল। ফলে কৃষকদের উপর অত্যাচার কিন্তু ক্রমশ বেড়ে চলেছিল। আর পরের প্রশ্নটা দেখো কি বলেছে, ঔপনিবেশিক শাসনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম। আমরা জানি যে বেঙ্গল গেজেট বা তোমার হলো দিগদর্শন, সমাচার দর্পণ, হিন্দু প্যাট্রিয়ট, সঞ্জীবনী, যুগান্তর, এগুলো কিন্তু তোমার ছিল সেই সময় অন্যতম পত্রপত্রিকা। স্বদেশী আন্দোলন বলতে কী বোঝায়? 1905 সালে 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনা কিন্তু বঙ্গভঙ্গ নামে পরিচিত। আর বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা দেশে যে তীব্র আন্দোলন গড়ে ওঠে তা কিন্তু স্বদেশী আন্দোলন নামে পরিচিতি লাভ করে। এই আন্দোলনের দুটি কর্মসূচি ছিল। বিদেশি দ্রব্য বর্জন অর্থাৎ তোমার বয়কট ও বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশি দ্রব্য উৎপাদন, প্রচার ও তার ব্যবহার, জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা, অর্থাৎ স্বদেশী। এই আন্দোলনে স্বদেশী এই আদর্শ বিশেষ মাত্রা কিন্তু যুক্ত করেছিল। স্বরাজ কি? স্বরাজ বলতে বোঝায় পূর্ণ স্বাধীনতা লাভ। তবে বেশিরভাগ কংগ্রেসি নেতাই মনে করতেন যে স্বায়ত্তশাসনের অধিকার থেকে একটু স্বাধীনতা প্রাপ্তি অর্থাৎ স্বরাজ, তা হলো পূর্ণ স্বাধীনতা নয়। এবার মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল দেখো। আমরা জানি যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেলের টোটাকে মনে করা হয়। এবার আসলে কি এনফিল্ড রাইফেলের টোটা কি? ভারতে জানোই তোমরা ব্রিটিশ সরকারের যে সেনাবাহিনী ছিল তার মধ্যে ভারতে হিন্দু আর মুসলমান সেনারাই কিন্তু প্রধান ছিল। আর এনফিল্ড রাইফেলের যে টোটাটা ছিল সেই টোটা বলা হয়েছিল, গুজব রটেছিল যে গরু আর শূকরের চর্বি মিশ্রিত ছিল। এবার ওইটা তোমার যখন এনফিল্ড রাইফেলের টোটাটা দাঁত দিয়ে কাটতে হতো। এবার যেহেতু গরু আর শূকরের চর্বি মিশ্রিত থাকার গুজব রটেছিল, সেই কারণে কিন্তু হিন্দু এবং মুসলমান সিপাহীরা ওটা দাঁতে কাটতে, এবং যার কারণে কিন্তু বিদ্রোহ ঘটে, একটা বৃহত্তর বিদ্রোহ ঘটে, যা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে পরিচিতি লাভ করে। ঠিক আছে, এবার ফরাজি আন্দোলন সম্পর্কে লিখতে বলেছে। ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। ফরাজি কথাটা এসছে ফরাজ শব্দ থেকে, অর্থাৎ আল্লাহের আদেশ। এবার 19 শতকে ভারতে মুসলমানদের মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবনের মধ্যে দিয়ে এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। কে ছিল বলতো? হাজী শরীয়ত উল্লাহ। এর গুরুত্বও যথেষ্ট ছিল। শোষণের বিরুদ্ধে আন্দোলন ও ফরাজি আন্দোলনের বাংলার দরিদ্র কৃষকদের ওপর জমিদারের শোষণের বিরুদ্ধে আন্দোলন, মুসলমান সমাজে ঐক্য প্রতিষ্ঠা। ফরাজি আন্দোলনের ফলে দরিদ্র মুসলমান কৃষকরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল এবং সামিল হয়েছিল। নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য কী ছিল? নরমপন্থী নেতাদের মধ্যে কয়েকজন হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, বৈরুদ্দিন তৈরজি, গোপালকৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা। আর চরমপন্থী বেশ কয়েকজন নেতা হলো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল প্রমুখ। এবার তোমার কংগ্রেসের নরমপন্থী নেতাদের উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম, ভাষা, প্রাদেশিকতার ঊর্ধ্বে ভারতীয়দের মধ্যে তোমার কী করা? জাতীয়তাবোধ গড়ে তোলা, এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের শোষণ ও প্রশাসনের চরিত্র জনগণের কাছে কিন্তু উন্মোচন করা। ঠিক আছে,
কংগ্রেসের চরমপন্থী নেতাদের উদ্দেশ্য কী ছিল? এর পূর্ণ স্বাধীনতা অর্জন করা। আর নরমপন্থীদের লক্ষ্য ছিল তোমার কি ব্রিটিশ শাসনের আওতায় আংশিক যে স্বশাসন ভোগ করা এবং ইংরেজদের স্থায়িত্ব চাইতেন, কারণ তারা মনে করতেন যে জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে গেলে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব অবশ্যই দরকার। আর চরমপন্থীদের লক্ষ্য ছিল তোমার পূর্ণ স্বরাজ। চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা, তাই ব্রিটিশদের অধীনে থেকে স্বরাজ অর্জন কোনোভাবেই সম্ভব নয়। অরবিন্দ ঘোষ ওই একই মত পোষণ করতেন এবং নরমপন্থীরা আবেদন নিবেদন নীতির বিশ্বাসী ছিলেন, আর চরমপন্থীরা আবেদন নিবেদন নীতির কিন্তু তোমার বিশ্বাসী ছিলেন না। তারা অন্যায্য আইনগুলোকে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন এবং তারা স্বরাজী ও স্বদেশী ও বয়কট আত্মবিসর্জনের মাধ্যমে স্বাধীনতা অর্জনে কিন্তু বদ্ধপরিকর ছিল। স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির কর্মসূচিগুলো কী কী ছিল? সতীদাহ প্রথা কীভাবে রদ করা হয়? স্যার সৈয়দ আহমদ খানের সংস্কারমূলক কর্মসূচি। 19 শতকে ভারতে মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতের জাতীয় স্তরে ফিরিয়ে আনার জন্যই মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খান। তার গৃহীত পদক্ষেপগুলো কী কী ছিল এটা তোমরা দেখবে। তারপরে দেখো কি বলেছে, যে ভারতের সমাজ সংস্কারক আন্দোলনের পথিকৃৎ রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক আন্দোলন, এবার সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, তারপরে শাস্ত্রের উদ্ধৃতি। এইখানে দেখো প্রশ্নটা কি বলেছে, যে স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলি কী কী ছিল এবং সতীদাহ প্রথা কীভাবে রদ করা হয়। এবার সতীদাহ প্রথা আমরা জানি যে রাজা রামমোহন রায় রদ করেছিল। এবার দেখো সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় কী করে করছে। এবার আমরা জানি যে এই 1829 সালে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী সতীদাহ প্রথা কিন্তু বন্ধ হয়ে গেছিল। এবার তিনি কোথা থেকে মনুসংহিতা অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি তুলে ধরেছিল এবং জনমত গঠন করেছিল। 1818 সালে পুস্তিকা বিতরণ করে জনমত প্রসারের প্রচেষ্টা কিন্তু তিনি চালিয়েছিলেন। সংবাদ কৈমতী পত্রিকা প্রকাশ করে সহমরণ ও সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেছেন এবং আইন প্রণয়ন করে অবশেষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু শেষ পর্যন্ত এই যে 1829 সালে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা বন্ধ হয়। এবার ভারতের কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহের কারণ কী ছিল বলতো, বা সম্পদের বহির্গমন বলতে কী বোঝায়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর কৃষক ও উপজাতি গোষ্ঠী কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল। ঠিক আছে, এই বিদ্রোহের কারণগুলো ছিল মূলত তোমার কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিক থেকে এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল এবং এই রাজস্ব আদায় করা ছিল এই ব্যবস্থাগুলোর অন্যতম লক্ষ্য। এর ফলে কৃষকদের খুব চাপের মুখে পড়তে হয় এবং উপজাতির জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়। শোষণ ও মহাজনী শ্রেণী সুদের ব্যবসা করত এবং রাজস্ব পরিশোধ ও নগদ অর্থে রাজস্ব চালু করা হলে জনগোষ্ঠী ক্ষুব্ধ হয় এবং শোষণ ও মহাজন শ্রেণী সুদের ব্যবসা করত এবং রাজস্ব পরিশোধের নগদ অর্থে চালু হলে মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হয়। ঠিক আছে, এবং ঐতিহ্য লোভ, স্থানীয় নিয়ম নীতি, তারপরে ভারতের উপজাতীয় ঐতিহ্য এগুলোকে অগ্রাহ্য করে ইংরেজ আইন চালু হয়। এর ফলে কিন্তু উপজাতি গোষ্ঠীগুলো কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছিলো। এবার সম্পদের বহির্গমন সম্পর্কে তোমরা সামান্য এই টিকাটা তোমরা লিখে দেবে। দেখো, সম্পদের বহির্গমন এক কথায় বলতে গেলে যে ভারতের সম্পদ বিদেশে চলে যাওয়া। এবার পন্সের মতো কী হতো, পন্স কী করে, জল শোষণ করে এবং পন্সের মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানকার অর্থগুলো শোষণ করতো এবং শোষণ করে নিজের দেশে নিয়ে যেত। তাই এই সম্পদের বহির্গমনটা তোমরা করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।